এই সরকার তার যে বিভিন্ন পদক্ষেপগুলি আছে সেগুলি তো নিবে। তার ছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে মনে হয়, এখনো আপনার বিভিন্ন জায়গায় ছাত্ররা আপনার নিরাপত্তা দিয়ে যেতেছে। না, নিরাপত্তা না, শুধু সব কাজ করতেছে। আপনার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। হ্যাঁ, এটা কি ছাত্রদের রাইট Right আছে? আছে। এই যে একটা হজবরল একটা অবস্থা সৃষ্টি হয়েছে, রাস্তায় ছাত্ররা আপনার মোবাইল চেক করে, আপনার মোবাইলে কি আছে। তাহলে এই সরকারকে তো তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আগাইতে হবে। যদি সে ছাত্রদেরকে তার সাথে সম্পৃক্ত করে, তাহলে কিভাবে একটা আইনের আওতায় ছাত্রদেরকে নিয়ে সম্পৃক্ত করা যায় সেটা করতে হবে। যে আকাঙ্ক্ষা উচ্চাশা যেটি আছে সেটি আসলে পুরোটাই আস্থা রাখতে পারছে না। তিনি মনে করছেন যে সরকারকে আরো কঠোর অবস্থান হওয়া উচিত, বিশেষ করে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। আপনার কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক মাস, যেটাকে আমরা হানিমুন পিরিয়ড বলতে পারি, কিন্তু এই হানিমুন পিরিয়ডে এই সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় নাই বা নিতে পারে নাই, আমার চোখে পড়ে নাই। এই সরকারের যে প্রায়োরিটি লিস্ট ছিল সেটাও আমরা এখন পর্যন্ত দেখি নাই। এখানে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলি বলছে একটা নির্বাচনের রোডম্যাপ দিতে, সেটাও করলে সরকার এখন পর্যন্ত দেখাইতে পায় না বা সেদিকে ধাবিত হয়নি। দেখুন, এই যে আপনার এই সরকারের সময় যে জিনিসগুলি হচ্ছে, আপনার ছাত্ররা বিপ্লব করে এই সরকারকে ক্ষমতায় এনেছে। ছাত্ররা সাথে জনতা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলি ছিল। এখন তো এই সরকার তার যে বিভিন্ন পদক্ষেপগুলি আছে সেগুলি তো নিবে। তার ছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে মনে হয়, এখনো আপনার বিভিন্ন জায়গায় ছাত্ররা আপনার নিরাপত্তা দিয়ে যেতেছে। না, নিরাপত্তা না, শুধু সব কাজ করতেছে। আপনার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। হ্যাঁ, এটা কি ছাত্রদের রাইট Right আছে? আছে। আপনি বলেন, একটা আবাসিক হোটেলে কয়েকজন ছাত্র মিলেকে রেট দিচ্ছে। আমি জানি না এটা কে পারমিশন দিয়েছে, কার ভিত্তিতে রেট দিয়েছে। ওখানে যদি আপনার সুনির্দিষ্ট কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, তাহলে পুলিশকে নিয়ে গিয়ে সেখানে আপনাকে রেট দিতে হবে। তাছাড়া ছাত্ররা সেখানে রেট দিয়ে, আমি দেখলাম পাবনাতে ছাত্ররা সেখানে আপনার একটা আবাসিক হোটেলে রেট দিল। অনেকগুলি মেয়ে, দু একটা মেয়ে বলছে যে আমি এখানে পেটের ক্ষুধার জন্য আসছি। তার মোবাইল চেক করা, তাকে আপনার জনসম্মুখে হেউ করা, না, তার ছবি দেখা, ছবি দেখানো, এটা খুবই খারাপ আছে। এটা কি ছাত্ররা করতে পারে? এই যে ভদ্র মহিলা যেইভাবে হোক সেই কাজে চলে আসছে, তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। আমরা কি সেই পদক্ষেপ নিচ্ছি? এই যে বাংলাদেশের আজকে দেখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা রোগী মারা গিয়েছে, সেখানে চিকিৎসকরা লাঞ্ছিত হয়েছেন। যে একই দিনে 3 বার আপনার চিকিৎসককে লাঞ্ছিত করা লাঞ্ছিত হয়েছে। করা হয়েছে, অবশ্যই। আপনাকে বলি ভাই, আপনি সাধারণ পাবলিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ আপনি কিভাবে বুঝেন যে ডাক্তারের অবহেলায় অবহেলা হয়েছে, আপনি রোগী কিভাবে মারা গিয়েছে? আমি তো ডাক্তার, আমি তো জানি। বছরের পর বছর পড়াশোনা করতে, MBBS, তারপর একটা ডিগ্রি নিয়ে কনসালটেন্ট হতে হয়। একজন বিশেষজ্ঞ ডাক্তার সেই হিমশিম খায়, কেন আমার রোগীটা মারা গেল? সেখানে আপনার একজন পাবলিক কিছু সময় অবজারভেশন করে বলে দিল ডাক্তারের ভুল চিকিৎসা, আমার রোগী মারা গেল। এবার ডাক্তারকে মারো। বাংলাদেশের কোন ডাক্তার আপনার চায় না যে ভুল, তার নেগলিজেন্সির কারণে কোনো রোগী মারা যাক। কখনোই কোনো ডাক্তার চাবে না। একজন ডাক্তার যখন 5 বছর, 6 বছর, 7 বছর পড়াশোনা করে, অটোমেটিক তার মন মানসিকতা, সেটা যে দলেরই হোক, তার চেঞ্জ হবে। তার সর্বোচ্চ নলেজ, প্রজ্ঞা, শক্তি দিয়ে চেষ্টা করবে সেই রোগীকে বাঁচানো। এই যে দেখেন আজকে আপনার একটা চট্টগ্রাম মেডিকেল কলেজেও, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম না, এই যে একটা হজবরল একটা অবস্থা সৃষ্টি হয়েছে, রাস্তায় ছাত্ররা আপনার মোবাইল চেক করে, আপনার মোবাইলে কি আছে। তাহলে এই সরকারকে তো তার একটা সুনির্দিষ্ট
লক্ষ্য ঠিক করে আগাইতে হবে। যদি সে ছাত্রদেরকে তার সাথে সম্পৃক্ত করে, তাহলে কিভাবে একটা আইনের আওতায় ছাত্রদেরকে নিয়ে সম্পৃক্ত করা যায় সেটা করতে হবে। আপনাকে বলি, সেই সুযোগটা তো অছাত্ররা নিচ্ছে, বিভিন্ন দুষ্কৃতিকারী নিচ্ছে, ছাত্র নাম পরিচয় দিয়ে। ছাত্র নাম পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে, চাঁদা চাচ্ছে এবং সমন্বয়কারীদের নাম ব্যবহার করছে। এতে যে এই ছাত্ররা একটা বিপ্লব নিয়ে আসলো, সেই বিপ্লবটা তো ম্লান হয়ে যাচ্ছে, সেটা আমরা ধরে রাখতে পারছি না। এই সরকারের প্রতি ছাত্র জনতার আস্থা আছে, এই সরকারকে উদ্যোগ নিতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কোন রাজনৈতিক সরকার এসে আপনার এই সংস্কারগুলি করবে না। এক নাম্বার যেটা বলছি, যে আমাদের সংবিধানকে সংশোধন করতে হবে, অথবা যদি প্রয়োজন পড়ে মানুষ ম্যান্ডেট দেয় তাহলে সংবিধান নতুন করে লিখতে হবে। এই আওয়ামী লীগ সরকার অথবা যে সরকারি ক্ষমতা এসেছে, সংবিধানকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনার তাদের মতোই সংবিধান লিখেছে। বিশেষ করে দেখেন সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, আমি পার্লামেন্টে প্রধান, সরকার দলের প্রধান, আমি যেই কথা বলবো সেটাই আপনার পাশ হবে সংসদে। এটাই তো একটা বড় শাসকের আপনার রূপ। আমার বিরুদ্ধে কেউ ভোট দিতে পারবে না, ভোট দিলে তার এমপি থাকবে না, তার দলের পদ পদবি থাকবে না। তাহলে একজন এমপি যদি আপনার কথা না বলতে পারে, কথাটা জনপ্রতিনিধি বলবে কে? কথা না বলতে পারে, কে কথা এই বলবে? যে দেখেন আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, বিচার আমরা বিভাগ, ডক্টর আকাশ, আমরা আরো শুনবো। তারপরে প্রশাসন, পুলিশ, এগুলিকে এই অল্প সময়ের মধ্যে হোক, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হোক, এই সরকারকে আপনার পদক্ষেপ নিয়ে একটা নির্বাচন সামনে দিতে জি। হবে। এই রাজনৈতিক দলগুলোর কথা যেটি বললেন আজিজ মিসির সেলিম, যে জননিরাপত্তায় তাদেরও অনেক ভূমিকা থাকা উচিত, এগিয়ে আসা উচিত। বড় দল বিএনপি, জাতীয় পার্টিও সেখানে অংশ নিতে পারে কিনা? অবশ্যই জাতীয় পার্টি অংশ নিতে পারে এবং তারও ভূমিকা থাকতে হবে। দেখেন, ভাই বলছিল যে কোনো প্রতিষ্ঠান দখল করছে কিনা যদি দেখাতে পারেন। প্রত্যেকটা কমিটি একসময়, আপনার ধরেন ডাক্তারদের যে কমিটি, এগুলি তো ধরেন আপনার খুব পলিটিক্যালি হয় না, অনেক ডাক্তার মিলে একটা কমিটি হয় তাদের। আপনাকে বলি, আমাদের বিএসএমওতে আমি বাংলাদেশ সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজিস্ট ক্রিটিক্যাল অ্যান্ড পেইন ফিজিশিয়ান একটা কমিটি ছিল বাংলাদেশে, আমি সেই কমিটির এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। আওয়ামী লীগ সরকারের যেদিন পতন হয়েছে, পরের দিনই বিএনপির লোকজন এসে আপনার প্রফেসর দেবব্রত বণিক স্যারকে বাধ্য করেছে পদত্যাগ করতে। 30 সেকেন্ডে কথা বলা বাকি দেখেন, আছে। আমি দেখলাম, আপনি খোঁজ নেন, এবং না, না, তারা ওটা পরে বলতে না। ৩-৪ দিনের মধ্যে তারা কমিটি করে ফেলছে। এই কমিটির সব বাদ। সব ওনারা কি এখানে অনেকেই তো পলিটিক্সের সাথে কেউ ইনভলভমেন্ট, এটা সামাজিক সংগঠনের মতো এই কমিটি, সকল সামাজিক সংগঠনই তো দখল করে নিলেন। আপনি দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আইনের প্রয়োগ করতে হবে। আইন যা আছে বাংলাদেশে গেলে আইন আছে। আওয়ামী লীগ সরকারের সময় আইন ছিল, বিএনপির সময় আইন ছিল। আইনটা আওয়ামী লীগ সরকার যেইভাবে ব্যবহার করেছে, দুষ্টের, তাদের যে দুষ্টগুলি, তাদেরকে কি করছে, লালন করেছে, আর বিরোধী দলকে দমন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এই পিছুটান নাই, তারা সমান ক্ষেত্রে আইনের প্রয়োগ করতে হবে। আপনি দেখেন, এই যে কয়েকজন পুলিশকে আপনার অব্যাহতি দিলেন, ট্রান্সফার আর হচ্ছে কয়েক কিছু ট্রান্সফার করলেন, ট্রান্সফার দিয়ে মানুষ এতে ভালো এগুলো হয়? আপনার সংস্কার পুলিশের হবে এটা না। কিন্তু হয় না। হ্যাঁ। তাদেরকে নিয়ে বসতে হবে, এবং যদি আইনের প্রয়োগ সর্বক্ষেত্রে প্রয়োগ হয়, যে আইন সবার জন্য সমান এবং আইনের প্রয়োগ হবে, তাহলে দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আরেকটা দেখেন, যেটা বলছিলাম, যে ওই যে আমরা শেষ করতে চাই আলোচনা, না। ডক্টর আকাশ। শেষ যেটা আপনি বলেন, যে প্রত্যেক দলের যে ভূমিকা, প্রত্যেক দল আপনার অতীতে যে ভুলটা আমরা করেছি সেগুলি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, এবং সামনে গেলে এরকম ভুল করার আর সুযোগ নেই। এই যে জেনারেশন জেড যারা, আবার আপকামিং জেনারেশন যারা আসতেছে, মানে তারা যে বার্তা দিচ্ছে, সেই বার্তাটা, এই আপনাকে বলি কি, বার্তাটা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কিনা, বা তারা রাজনৈতিক সেই দলগুলো অবশ্যই বুঝতে পারছে। বুঝতে পেরেও বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা রাজনৈতিক দল যেটা করে কি, যখন সে ক্ষমতায় থাকে, সে
এই যে বার্তাগুলি ভুলে যায়, সে কিভাবে ক্ষমতায় থাকবে এটার জন্য মরিয়া থাকে। যেহেতু একটা বিপ্লবী চেঞ্জ হয়েছে, আমি আশাবাদী এবং এই চেঞ্জটা হয়তো থাকবে। এই জন্য সকল রাজনৈতিক দলকে এই সরকারকে সহযোগিতা করতে হবে জি। এবং এই সরকারকে আপনার একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করতে হবে এবং সেই পদক্ষেপে আগাইতে হবে।